নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো, আমার হাতটা শক্ত করে ধরে রেখো। এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, করে পাশে থেকো। আমার জানি তো, বুঝতে পারছি অনেকে মানে বিভিন্ন ব্লগাররা অনেক কিছু করে দেখাতে পারে তাদের ডেইলি লাইফ স্টাইল বা আরও অনেক কিছু তারা দেখাতে পারে, কিন্তু আমি অতটা পেরে উঠি না। এক তো বাড়ির সমস্ত কাজকর্ম থাকে, দ্বিতীয়ত তোমাদের আমি আগেও বলেছি আমার 2015 সালের এই যেই ব্লগটা ডিলিট হয়ে, যেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে সেখানে তো আমি বলেইছিলাম, এখানে বলেছি কিনা আমি জানি না, 2015 সালে আমার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। তারপর থেকে আমার মানে অতটা শারীরিক জোর অনেকটা কমে গেছে। তারপরে বয়সেরও তো একটা ধর্ম আছে, বয়সেরও একটা কি বলবো, বয়সেও মানুষ একটু নিস্তেজ হয়ে পড়ে। তো আমি ওই ঘুরে ঘুরে বেরিয়ে অতটা পারি না গো। তাই জন্য আমি বসে বসে তোমাদের কাছে আমার জীবনের ঘটে যাওয়া কোনো সত্যি ঘটনা, আমার চোখে দেখা, আমার কানে শোনা, উপলব্ধি করা, সেইগুলোকেই আমি তোমাদের কাছে গল্পের আকারে তুলে ধরি। হয়তো তোমাদের ভালো লাগে না, আবার হয়তো লাগেও। যদি একটুও ভালো লাগে প্লিজ আমার এগিয়ে এসো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক, আজকে আমার যেইটা বক্তব্য, একটি জীবনে আমার চোখে দেখা সত্যি ঘটনা, সেটাই তোমাদের কাছে আমি বলতে চলেছি। শোনো। তো আমি বলেছি যে আমার বাবা মা দুজনেই সরকারি চাকরি করতো। আমার মা একটি সরকারি স্কুলের টিচার ছিলেন এবং বাপি রেলের প্রিন্টিং সুপারিনটেন্ডেন্ট পোস্টে কাজ করতেন। তো যেহেতু বাপি রেলে কাজ করতো, আমরা বছরে 2টো করে পাস পেতাম বেড়াবার। তাই সেই কারণে আমরা অনেক জায়গায়, মানে বিয়ের আগে আমি অনেক জায়গায় ঘুরেছি। মানে বছরে আমাদের 2টো করে মোটামুটি ট্যুর হতো, একটা বড় গরমের ছুটির সময়, আর একটা ছোটোখাটো অনেক সময় পুজোর সময় আমার পিসির বাড়িতে চলে যেতাম। ডিসেম্বরেও হতো, তবে মূলত গরমের ছুটিটাতেই আমরা বেড়াতাম, মানে দূর দূরান্তে আমরা যেতাম। তো সেই রকমই সে বছর আমি ক্লাস 8-এ পড়ি। হ্যাঁ, আমি ক্লাস 8-এ পড়ি। তো ওই সময় আমরা হরিদ্বার, দেরাদুন, মুসৌরি বেড়াতে গেছিলাম। এবং শুধু 8-এ পড়া না, আমি বিয়ের পরও, আমার বড় মেয়ে হয়ে যাবার পরও আমরা দেরাদুন, মানে এই হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি, হ্যাঁ এই জায়গাগুলো আমি বেড়াতে গেছি। মানে দুবার আমি সেই মানে গেছি আর কি। তো সেই ক্লাস 8-এর ঘটনাটাই আমি বলছি তোমাদের সামনে, শোনো। যথাসময় হাওড়া থেকে আমরা ট্রেনে চেপে বসলাম, এবং কী ট্রেন নামটা আমি এতদিনে ভুলে গেছি, বলতে পারছি না। তো আমরা উঠে বসলাম আর কি। তো আমরা তো মানে 3টে যে থাকে না স্লিপার এতে, তো এইদিকে 3টে আমাদের, আর ওইদিকে আমাদের মুখোমুখি যারা আছে তাদের তাদের তারা একটা ফ্যামিলি। তো তারাও মানে আমাদের মতন ফ্যামিলি, কিন্তু ফ্যামিলিটা বড় ফ্যামিলি। স্বামী স্ত্রী, তাদের এক ছেলে এক মেয়ে, এবং ওই ভদ্র মহিলা শাশুড়ি, মানে ভদ্রলোকের মা আর কি। তো ওরা 5জন তার মানে, কিন্তু ওদেরও ওই 3টে স্লিপার নিয়েছে আর কি, মানে আমাদের ঠিক মুখোমুখি একটা একটা কূপের ভেতরে। তো যাচ্ছি, ট্রেন ছাড়লো যথাসময়। তা রাত মানে আমার যতদূর মনে হয় রাত্রিরে আমাদের ট্রেন ছিল। তো রাত্রিরে খেয়েই মনে হয় গেছিলাম। তো রাত্রিরের কথাটা নিয়ে আমার অত মনে নেই, বলছিও না। তো পরের দিন সকাল হলো, তারপরে গড়িয়ে গড়িয়ে দুপুর হলো। তো দুপুরবেলা বাপি যেমন ওই মিল অর্ডার দিল আর কি, এতে ট্রেনের যে ফুড ডিপার্টমেন্টটা থাকে, প্যান্ট্রি কার, ওই কার, যে সেখানে থেকে মা বাপি ফুডের অর্ডারটা দিল, খাবারের লাঞ্চ আমাদের অর্ডার দিল। তো আমরা খাচ্ছি, তখন ওনারা মানে যারা আমাদের উল্টো দিকে ছিল তারা খাবার বার করলো। তারা মানে আগের দিনের কি করে যে এই গরমের সময় আগের দিনের ভাত মানে করে এনেছে বুঝতে পারলাম না। সেই ভাতের মধ্যে জল দিয়ে ঢাললো, ঢেলে
পেঁয়াজ লঙ্কা, মানে অদ্ভুত, চোখে দেখতে আমার খুব মানে অদ্ভুত লাগছিল, এবং আমি আমার মা মানে গোল গোল চোখ করে তাকিয়ে দেখছিলাম। এবং যে ভদ্রলোক তলা থেকে একটা এরকম বালতি, প্লাস্টিকের বালতি না, স্টিলের একটা কৌটো, বেশ বড় কৌটো, সেই কৌটোটা খুলে মাছ ভাজা বার করলো। এইরকম দুটো কৌটো রাখা ওই তলায়, বাঙ্কের তলায়। তা একটাতে ইলিশ মাছ ভাজা, একটাতে রুই মাছ ভাজা। তো বাপি তখন কৌতূহলবশত জিজ্ঞাসা করলো, বাবা এত মাছ আপনার ট্রেনে তো কালকেই পৌঁছে যাবেন, কাল সকালেই পৌঁছে যাব আমরা, তো এত মাছ কেন? বলে জানেন না হরিদ্বারে মাছ মাংস পাওয়া যায় না, ওখানে তো নিরামিষ খাওয়া দাওয়া। তো বাপি বলে হ্যাঁ জানি তো, ওখানে তো নিরামিষ খাওয়া দাওয়া, ওখানকার বাসিন্দারা হরিদ্বার ঋষিকেশেও বোধহয় আছে ডিম টিম খাওয়া যেতে পারে, কিন্তু হরিদ্বারে সম্পূর্ণ নিরামিষ, এটা তো আমরা জানি। তখন ভদ্রলোক বলল আমরা 7 দিন থাকবো, এদিক ওদিক ঘুরবো, 7 দিন কি নিরামিষ খেয়ে থাকবো নাকি? তখন বাপি বললো যে কিন্তু ওখানে তো অ্যালাউ করবে না আপনাদের হোটেলে। তখন বললো আমরা একটা ঘর ভাড়া করেছি, সেখানে রান্নার ব্যবস্থাতে, মানে আমরা একটা ঘর কাম কিচেন কাম তোমার ওয়াশরুম, মানে যেরকম একটা ফ্ল্যাট টাইপের ভাড়া নিয়েছি। তো বাপি বলল যে সেখানেও তো মাছের গন্ধ পেরে ওরা তো অবজেকশন দেবে। তখন বলছে যে সে যখন দেবে দেখা যাবে, আমরা মাছ কড়া করে ভেজে নিয়ে যাচ্ছি, মাছ খারাপ হবে না, আর আমরা রান্না করে নিয়ে যাবো। এই যে আমার স্ত্রী আছে এবং আমার মা আছে, এরা রান্না করবে আর খাবো। বাবা মাছ না পাতে পড়লে আমি খেতে পারি না। তখন বাপি বলে আমিও তাই, এবং আমার যে মেয়ে দেখছেন, মানে আমার কথা বললো, ও তো পারলে 4 বেলা মাছ খায় এইরকম, তো আমরাও মাছ ভাত ছাড়া খেতে পারি না। কিন্তু একটা তীর্থ জায়গায় যাচ্ছি, যেখানকার যে নিয়ম, সেই নিয়ম তো মেনে চলতেই হবে। এবং আমার মেয়েকেও সেটা বলেছি যে আমি এইরকম জায়গায় টিকিট কাটছি, সেখানে কিন্তু তুমি মাছ মাংস পাবে না, খেতে পাবে না। তখন আমার মেয়ে বলে ঠিক আছে, আমি ঘুরবো বেড়াবো এটাই আনবো। তো আপনারা এরকম একটা, এটা তো একটা মানে কি বলবো, ঠিক ব্যাপারটা ঠিক না। তখন বললো ও ঠিক ভুলের বিচার পরে দেখা যাবে, মানে ও গ্রাহ্য করলো না। এবার দেখো বেশি তো কিছু বলা যায় না। তো দেখলাম সবাই মিলে ওই মাছ ফাছ খাচ্ছে। ওই যে ভদ্র মহিলা, সে তার ছেলে, একটি মেয়ে একটি ছেলে বললাম, মেয়েটি বড় ছেলেটি ছোট, ছেলেটি বেশ ছোটো, 1.5-2 বছর বয়স হবে, আর মেয়েটার এই 5-6 এরকম হবে। তাদের ওই মাছ ভাজা বার করে ওই পান্তা ভাতের সঙ্গে মেখে মেখে, মানে পান্তা ভাতই, জল দেওয়া ভাত খেতে পান্তা ভাতই বলে, কিন্তু ওনার যে মা, মানে ভদ্রলোকের যে মা, উনি কিন্তু শুধু পান্তা ভাতই লঙ্কা দিয়ে তেল দিয়ে খেলেন, উনি কিন্তু মাছও খেলেন না, পেঁয়াজও খেলেন না, বোঝা গেল উনি নিরামিষই খান। চব্য করে খেলো, এবং এমনভাবে খাচ্ছে ভদ্রলোক, আমার যতদূর মনে আছে উনি 2খানা ইলিশ মাছ, 2খানা রুই মাছ, বা 4 পিস মাছ খেলেন উনি, কি খেতেও পারে বাবা। তো ট্রেনের মধ্যে সবাই দেখছে, মানে অবাক চোখে সবাই দেখছে, গজ মানে গপ গপ করে খাচ্ছে এরকম আর কি। এবং যাই হোক খাওয়া দাওয়ার পাট মিটলো। এবার তো আমরা চলে গেলাম হরিদ্বারে, নেমে গেলাম, তারপরে যে যার মতন ঘুরছি। যেদিনকে আমরা পৌঁছলাম সেদিনকেই হারকি পেয়ারি ঘাট আছে, ওখানে যে সন্ধে আরতিটা হয়, ওখানে জমায়েত হয়েছে, তা আমরাও গিয়ে বসে পড়লাম তাড়াতাড়ি, মানে 7 তাড়াতাড়ি গিয়ে 3:30-4টের সময় গিয়ে বসলাম। ততক্ষণে দেখলাম বেশ ভিড় হয়ে গেছে। তো দেখলাম, তো আরতি দেখে যখন বেরিয়ে আসছি, মানে ফিরে আসছি, বা ওই গঙ্গার অত সুন্দর ঘাট, গঙ্গার ঘাট ঘুরছি, তখন দেখলাম ওই ভদ্রলোক এবং ভদ্র মহিলা না, ভদ্রলোক এবং তার মা, তারাও আরতি দেখেছে। তখন বললো আপনারা দুজনেও এসছেন আরতি দেখে? বলে হ্যাঁ, এই তো আরতি দেখে এবার হোটেলে ফিরে যাচ্ছি। তো কেন আপনার মানে ছেলেমেয়েরা বা আপনার স্ত্রী এলো না? বলে আমার স্ত্রী না, শরীরটা একটু খারাপ করছে, অত দূর জার্নি করে এসছে, তো শরীরটা একটু খারাপ করছে, ওই জন্যও আসেনি। তো মা তো এটাই আকর্ষণ, ওই জন্য মাকে নিয়ে এসেছি। তো হয়ে গেল, চলে গেলাম, যে যার হোটেলে ফিরে এলাম। আর একটা কথা বলে রাখি, আমি যেই ক্লাস 8-এ পড়ার সময়, মানে যেই ঘটনা বলছি, সেই সময় যে হরিদ্বারে গেছিলাম, সেই হরিদ্বারের সঙ্গে পরবর্তীকালে আমার বিয়ের পর, আমার মেয়ে হয়ে যাওয়ার পর যে হরিদ্বারে গেছিলাম, সেই হরিদ্বারের আকাশ পাতাল তফাৎ। কিসের তফাৎ? খাওয়া দাওয়ার কোনো তফাৎ নেই, তফাৎ হলো গঙ্গাকে কেন জানি না, তখন যেমন সে মানে স্রোত ছিল, মানে স্রোতে মানে লোকে ওই শেকল ধরে ধরে ডুব দিত, কিন্তু সেই স্রোতও নেই। গঙ্গা যেমন মানে নিস্তেজভাবে, মানে প্রাণহীনভাবে বয়ে চলেছে।
গঙ্গা নাকি স্রোতটা কোথায় নাকি বেঁধে দিয়েছে। তো সেই সৌন্দর্য আমি পরবর্তীকালে খুঁজে পাইনি, কিন্তু এই সময়টা যেই কথাটা যেই সময়কার কাহিনী তোমাদের বলছি, সেই সময় গঙ্গার মানে প্রচণ্ড কারেন্ট, এবং আমার মনে আছে আমার বাপি রোজ সকালবেলা চান করতো, গঙ্গা চান করতো, এবং ধারে ধারে এই শেকল ধরে, আর আমি আর মা ওই ঘাটে বসে মগ দিয়ে চান করতাম, মানে এত স্রোত, আমরা ভয় নামতে পারতাম না। তো ওই ভদ্রলোককেও আমি দেখেছি ওই শেকল ধরে, উনিও চান করছেন। তো তো মানে এই দেখা সাক্ষাতে ধরুন একদিন কথাবার্তা হলো যে ভদ্রলোকের সঙ্গে কথা, মানে ভদ্রলোক আমাদের বললেন যে বিকেলবেলা তো ওই ঘোরাঘুরি করে তো আপনারা হোটেলেই ফিরে যান সন্ধেবেলা, তো এক কাজ করতে পারেন, আমরা যে ঘরটি ভাড়া নিয়েছি আপনারা ঘুরে যেতে পারেন। তখন বাপি বলল ঠিক আছে একদিন যাবো, তো নাম ঠিকানা অ্যাড্রেস সব দিয়ে দিল, কী করে যেতে হয় বলেও দিল। তো আমরা সেই মতন একদিন বিকেলে গেলাম। বিকেলে গিয়ে দেখলাম হ্যাঁ ঘরটা বেশ ভালো, ওদের টান্নাঘর আছে, কিন্তু ওনার যে বউটি কিন্তু সেরমভাবে বেড়াচ্ছে না। মানে ইতিমধ্যে আমাদের ঋষিকেশ বেড়ানো হয়ে গেছে, দেরাদুন মুসৌরি আমরা যাব, দেরাদুন মুসৌরি ঘুরে আবার এই হরিদ্বারে এইখানেই আমরা ফিরে আসবো। তো ওরাও ঋষিকেশ গেছে, মানে ভদ্রলোকের মা, দুই ছেলে মেয়েকে নিয়ে ওনারাও গেছেন, কিন্তু ওনার স্ত্রী যেতে পারেনি। ওনার নাকি একটা শরীরে অস্বস্তি হচ্ছে এবং পেটে একটা যন্ত্রণা হচ্ছে, তাই জন্য উনি যেতে পারছেন না, উনি মুখ শুকিয়ে মুখ কালো করে বসে আছেন। তখন লোকটা বলছে বেড়াতে এসে একে নিয়ে আমরা কোথাও ঘুরতে পারছি না, আমরা মানে এ বাড়িতেই থাকছে, রান্না বান্না করছে, নিজে খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, আর আমরাই বেড়াতে যাচ্ছি। তো বাপি বললো যে, মানে মা বললো, বাপি না মা বললো যে সন্ধে আরতি দেখেছো? ও বললো না সেটাও আমি দেখতে পারিনি। তো যাই হোক চাটা করে দিল, খেয়ে দিয়ে আমরা চলে এলাম। মা চা খাইনি, কারণ মা বললো ওদের তো ওই মাছের ছোঁয়াছুঁই, বাবা চা খাবো না, আমরা একটা জায়গায় তীর্থ করতে এসেছি, আমরা খাবো না। তো ইতিমধ্যে আমাদের দুদিন লেগে গেছে ওই দেরাদুন মুসৌরি ঘুরতে, এবং শেষের দিনটা আমরা রেখেছি ওই মনসা পাহাড় বলে একটা পাহাড় আছে না, ওইখানে রোপওয়ে আছে, রোপওয়েতে আমরা উঠবো, এইসবের জন্য শেষ দিনটা আমরা রেখেছি। তো শেষ দিন না, তখনও আর একটা দিন বোধহয় বাকি আছে, মানে ওই শেষ দিনের আগের দিনটা। তো মনসা পাহাড় দেখে আমরা নেমে এসেছি, তখন দেখি ভদ্রলোক খুব ব্যস্ত হয়ে কোথায় একটা যাচ্ছে। তখন ভদ্রলোক, তখন বাপি বললো কী ব্যাপার, মানে বাপি মানে মনে একটা ধারণা হলো যে হয়তো ওনার স্ত্রীর খুব শরীর খারাপ হয়েছে। তখন বললো যে কী হয়েছে আপনার স্ত্রীরই কি শরীর মানে বেশি বেড়েছে? বলে আর বলবেন না, শরীর খারাপ একটা আলাদা ব্যাপার, ওকে হসপিটালাইজ করতে হয়েছে এখানকার এক হসপিটালে, তো আমি যাচ্ছি। তো তখন মা বললো তাহলে চলো আমরাও যাই, উনি তো একটা বিপদে পড়েছেন, একটা বাইরে একটা জায়গায় এসে চলো যাই। তো আমি আর মা কিন্তু বাইরে ছিলাম, তখন ভদ্রলোক বাপিকে নিয়ে গেল, গিয়ে দেখলো কি ঘটনা জানো, ওই ভদ্রমহিলা নাকি প্রেগনেন্ট ছিল। সেটা উনি জানতেন না, না জেনে এত বড় রিস্ক নিয়েছেন সেটাও বলতে পারবো না। এতটা ট্রেন জার্নি করে এসে তো ওই, আমি রাক্ষসী বলছি, রাক্ষস স্বামীর জন্য এত মাছ ভাত এটা রান্না করছে। একটা জিনিস বাপি বলল যে হোটেল যেখানে যেই ঘরটাই ভাড়া নিক না কেন, ও আশেপাশের লোকরা গন্ধ পাচ্ছে না, জানি না বাবা কী ব্যাপার, তো ওইসব খাচ্ছে, ওটাও তো একটা পাপ না। তো ওনার মানে বেবিটা কোনো কারণে মানে নষ্ট হয়ে গেছে, মানে মিসক্যারেজ হয়ে গেছে, এবং ওনার ব্লিডিং নাকি থামছে না। মানে যা যা করণীয় ডাক্তার সব করেছে, ব্লিডিং মানে থামাবার জন্য ইঞ্জেকশনও পুশ করেছেন একাধিক, কিন্তু ওনার ব্লিডিং কিছুতেই কমছে না, এবং ওনার ওই গরমকালে ওনার শীত করছে, উনি কম্বল চাপা দিয়ে শুয়ে আছেন, এবং মানে ভদ্রলোক বললো আমি একটি রুম হিটারও কিনে দিয়েছি আমার স্ত্রীকে মানে এ করার জন্য, তখন মানে যাতে কমফর্টেবল হয়। এত কাণ্ড। তখন বাপি বলল এবং মাও বলল আপনি জানতেন না উনি সন্তান সম্ভবা? বলে আমায় তো বলেনি। তখন বলে মানে কীরকম স্ত্রী যে তার স্বামীকেও জানায়নি যে সে তৃতীয়বার সন্তান সম্ভবা। তো গেল, তারপরে মানে যেরকম বউটাকে দেখা হয়েছিল ফর্সা মতন, সে গায়ের রং কালো হয়ে গেছে, এবং
মুখ শুকিয়ে গেছে, ওই 2-3 দিন 4 দিনেই তার চেহারা ভীষণ খারাপ, করু, মানে তার উঠে বসার ক্ষমতাই নেই। স্বাভাবিক কথা, এখনও মানে মানে ওই বাচ্চাটা ওয়াশ করার পরও এখনও তার ব্লিডিং হয়ে চলে যাচ্ছে, ব্লিডিং বন্ধ করার ইঞ্জেকশন দিয়ে তাকে ব্লাডও দেওয়া হচ্ছে, সেই ব্লাডটা নাকি সে নিতে পারছে না। উনি ব্লাডের জন্য তাকে মানে ওই ছুঁচটা ফোটানো হয়েছে, কিছুক্ষণ ব্লাড যাওয়ার পর তার অস্বাভাবিকভাবে কাঁপুনি হচ্ছে, এবং সেই কাঁপুনি এমন কাঁপুনি যে খাটটাও অন্য যেই বেডে উনি শুয়ে আছেন সেটা নড়ছে, মানে সেরকম কাঁপুনি ডাক্তাররা ভাবতেই পারছে না। আবার ব্লাডটা খুলে দেওয়ার পর কিছুক্ষণ পর সে ঠিক হয়ে যাচ্ছে। তখন ডাক্তারবাবু রা বলেছেন ওই ভদ্রলোককে, কিন্তু ব্লাড না দিতে পারলে তো আপনি এই পেশেন্টকে নিয়ে কলকাতাতেও ফিরে যেতে পারবেন না। ওরা কলকাতার বাসিন্দা ছিল না, ওরা হাওড়ার বাসিন্দা ছিল। বলে আপনি তো ওয়েস্ট বেঙ্গলে ফিরে যেতেও পারবেন না এই যদি রক্ত না দেওয়া হয়। ওনার হিমোগ্লোবিন 4 পয়েন্ট কত, মানে একটা মেয়ের মানে 14 মনে হয় একটা মানে স্ট্যান্ডার্ড, তাও মেয়েদের ধরা হয় 10 হলেও একটা কিছুটা হলেও ঠিকঠাক, সেখানে 4 পয়েন্ট কত। বলে এ তো উঠে বসতেও পারছে না, কিছুই করতে। আপনি এনাকে নিয়ে যাবেন কি করে ব্লাডটা দিতে পারলে, অথচ ব্লাড ওনার শরীরে যাচ্ছে না। তখন মানে নিতে পারছে না। তখন বাপি বলে ব্লাড গ্রুপ ম্যাচ করছে, তো তখন যে নার্স বলে সেটা না দেখে কি আমরা দিচ্ছি দাদা, আমরা ওনার ব্লাড গ্রুপ ম্যাচ করেই তো আমরা দিচ্ছি। এটা বাপি হয়তো সন্দেহ হয়েছিল বলে বাপি বলে, ওনারা একটু বিরক্ত হয়ে নাকি বাপিকে বলেছিল যে আমরা কি না জেনে শুনেই দিচ্ছি। হয়ে গেল, আমাদের যাবার দিন চলে এলো। সেদিনকে আমাদের মানে পরের দিনটাই তো আমাদের যাবার দিন, মানে ফিরে আসার দিন ছিল। ওদিন আমাদের সন্ধেবেলায় ট্রেন ছিল। তো আমি আর মা, মেয়েদের যেমন হয় একে এটা দিতে হবে ওকে ওটা দিতে হবে, কিছুটা আমাদের কেনা হয়েছে ঠাকুর ঘরের জিনিস টিনিস। তো তাও মা বললো না, এসছি যখন কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে হবে, মা স্কুলের কালিগদের দেওয়া হবে, তারপরে আমাদের আশেপাশে যারা থাকে, আমার মা বাড়ির লোকেরা আছে তাদের দিতে হয়। আর আমার মা না দিতে খুব ভালোবাসে, এটা বলতে পারো। মা একটা চাকরির জোর ছিল বলে হয়তো সাধারণ হোম মেকার হলে দেওয়ার ইচ্ছে থাকলেও সেই বাসনাটা সে পূরণ করতে পারতো না, কিন্তু মায়ের আগাগোড়াই খুব দেওয়ার ইচ্ছে, মানে দিয়ে মা একটু তৃপ্তি পেত। তো বাপি তখন বাড়িতে ওই ধরো আমাদের মোট ঘাট গোছানো হয়ে গেছে, বাপি সব টিকিট রেডি করছে, বলছে তুমি তোমরা যাও, গিয়ে তোমাদের যা কেনাকাটা করে তাড়াতাড়ি ফিরে এসো। দুপুরে খেয়ে দিয়ে উঠেই আমরা বেরিয়ে গেছি। তো যাওয়ার পর হঠাৎ দেখি যে রাস্তাতে মানে বেরিয়ে কিছুটা যাওয়ার পরই কেনাকাটা হয়নি আমাদের। তখন দেখছি ওই ভদ্রলোক আর ওই ভদ্রলোকের মা আর কি, ওনারা রুদ্র শ্বাসে, এবং ভদ্র মহিলা বলতে ওর মা আর কি, উনি আঁচলে মানে মুখ ঢেকে মানে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাচ্ছে, এবং ভদ্রলোকও ছুটছে। তখন মা বলে, কি ব্যাপার মাসিমা আপনি কাঁদছেন কেন, বৌমার অবস্থা কি আরও খারাপ হয়েছে? তখন ভদ্র মহিলা বললেন, আর অবস্থা খারাপ, সে চলে গেছে, সে তীর্থ করতে এসে ওপরে চলে গেছে, সে খুব পুণ্যবান মহিলা, এই তীর্থক্ষেত্রে হরিদ্বারের মতন জায়গায় সে চলে গেল। তখন মা না ওই যে মৃত্যু হয়েছে সেটা চট করে তো বুঝতে পারছে না। তা মা বললো চলে গেছে মানে এই সাধারণ কথাটাও মা তখন বোকার মতন প্রশ্ন করেছিলেন, চলে গেছে মানে কি মাসিমা? চলে গেছে মনে ও আর নেই গো, ও দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেছে। ওরা খবর দিয়েছে একটু আগে, এই দুপুরবেলায় সবে আমরা খেতে বসেছি, সেই সময় ও চলে গেছে, তাই যাচ্ছি আমরা। বলছো 2-3টে কথা বললো, খুব পুণ্যবতী মহিলা বলে ওরা মা ছেলে দৌড় দিল। আমাদের কেনাকাটা মাথায়, আমরা দৌড়ে এসে বাপিকে খবরটা দিলাম। তো বাপি বলল যতই হোক আমাদের ট্রেন আছে বটে, তো আমি একটু যাই, তাও গিয়ে দেখে আসি। আমি যতই হোক আমাদের সঙ্গে এসছে, এবং বউটার মুখটা এখনও আমার সামনে ভাসছে। তো মা বললো তুমি কিন্তু বেশি দেরি করো না, আমাদের তো আবার 5টা 5:30টার মধ্যে হোটেল ছেড়ে বেরিয়ে যেতে হবে। ওদের সেদিনকে আমাদের 8টায় ট্রেন ছিল, তো আমাদের ইতিমধ্যে 5টার সময় অটো বলে আসা হয়েছে। তো বাপি দৌড়ে গেল, তা ঘন্টাখানেকেরও না পরে ফিরে এলো, বললো হ্যাঁ গো বউটা চলে গেল, খুব কষ্ট লাগছে, ওরা বসে আছে বডি ছাড়বে। তখন মা বললো তুমি জিজ্ঞেসে করেছো ওরা কি ট্রেনে করে ওই বডি নিয়ে যাবে? বলে না, নিয়ে যাবে না, হরিদ্বারেই ওরা দাহ করবে। কারণ ওর মা বললো যে বৌমা যখন এখানেই মৃত্যু হয়েছে, এই শিবের জায়গাতেই মৃত্যু হয়েছে,
বৌমা এখানেই বৌমা দাহ করা হোক, বৌমা নিশ্চিন্ত হয়ে চলে যায়। এটা একটা তীর্থক্ষেত্র, এখানেই চলে যায়। এবার দেখো, জন্ম মৃত্যু তো সবই ঈশ্বরের হাতে। এবার এতে কারোর হাত থাকে না, কিন্তু আমরা তো মানুষ না। মা বলল দেখো কি অন্যায়, কি অন্যায়, এই অন্যায়ের বলি ওই বউটাকে দিতে হবে। উনি যে কেন ওই মাছ ভেজে আনতে গেলেন এবং কেন যে উনি মাছ খেলেন, এখানে তো স্ট্রিক্টলি বারণ। যেখানকার জিনিস সেখানে তো সেটা মানতেই হবে, বলো কেন যে করতে গেলেন। এবং সেই জন্যই বেচারি বউটার প্রাণ গেল। প্রাণ গিয়ে বউটা তো মুক্তি পেয়ে চলে গেল। এখন দেখো এই বয়স্ক ভদ্রমহিলা, মানে ওই বাচ্চা দুটো ঠাকুমা আর ওই ভদ্রলোক দুজনে মিলে এখন ওই দুটো ওই ফুলের মতন বাচ্চাকে দেখতে হবে। মানে শাস্তি তো এরা পেয়ে গেল না। এবার আমাদের প্রত্যেকের মনে এটাই হলো যে এইটা তো অন্যায়, তোমার যেই জায়গায় যেটা বারণ সেটা তোমার করা উচিত না। কিন্তু আবার একদিকে আমি পরবর্তীকালে বড় হয়ে ভেবেছি ওনার হয়তো ওখানেই মৃত্যু ছিল। এবার সেই ভদ্রমহিলাও তো নিজে প্রেগনেন্ট ছিল, সেটা তো নিশ্চয়ই উনি বুঝেছিলেন, কারণ বলছেন নাকি 2 মাস পড়ে গেছে। তো সেটা তার জানার কথা ছিল, সেটাই বা সে স্বামীকে জানায়নি বা কেন, বা এই বেড়ানোর আনন্দে সে হয়তো জানায়নি, সেটাও হতে পারে। তবে আমার মায়ের তীব্র বিশ্বাস ছিল ওই মাছ খাওয়ার জন্য এরকম হয়েছে। যেখানে যেটা বারণ সেটা কখনোই সেটা করা উচিত না। এবং বাপিরও সেটা বিশ্বাস ছিল যে এটা ঘোরতর অন্যায়, এবং ওই ভদ্রলোকের অন্যায়ের জন্য আজকে এই দুটো কচি কচি ছেলে মেয়ে মাতৃহারা হলো। কারণ মায়েরও তো, আমার বাপিরও তো ছোটোবেলায় 1.5-2 বছর বয়সে মা হারিয়ে, মানে মা চলে গেছিলো। বাপি বললো আমার মতনই এরা অভাগা অভাগী, এদেরও মায়ের ছায়া মাথার উপর থেকে চলে গেল। তো এই হলো আজকের যেটা তোমাদের বলার কথা। এখনও আমার ওই বউটাকে একটু একটু আবঝা মনে হয়, যেটা গোলাপি তাঁতের শাড়ি পরে ট্রেনে বসেছিল, এবং আমরা যেদিনকে দেখা করতে গেছিলাম সেদিনকে একটা লাল লাল ছাপা শাড়ি পরেছিল, আবঝা মনে আছে। এবং ভদ্র মহিলা, মানে ওই শাশুড়িটি স্বরূপা শাড়ি পরা ছিল। আর ভদ্রলোককে না, ওই ভদ্র মহিলা থেকে অনেক বয়স্ক দেখতে ছিল, হয়তো বয়স্কই ছিল, হয়তো খুব গায়ের রং কালো ছিল। বাচ্চা দুটোকে খুব একটা আমার মনে নেই, ছেলেটাকে তো মোটেই মনে নেই, মেয়েটাকে মনে আছে ফ্রক পরে পরে ঘুরতো। কিন্তু আমারও আজকে এই কথাটা হঠাৎ মনে পড়লো বলে তোমাদের কাছে বললাম। তো তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কি মত, ওই মাছ খাওয়ার জন্যই কি এটা হলো না ভবিতব্য ছিল, সেটা তোমরা কমেন্টে লিখে জানিও। এবং আমার এই আজকের বক্তব্য যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো, এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার ভালো লাগবে এবং আমার উপকার হবে। কেমন? বাই, থ্যাংক ইউ সো মাচ।